প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যখন পুরো পৃথিবী আস্তে আস্তে শান্ত হওয়ার চেষ্টা করছিল, তখন আমেরিকার মিসিসিপি নামের একটা রাজ্যে এমন একটা ছোট্ট গ্রাম ছিল যেখানে রোজ রাতেই বহু নিরীহ মানুষকে নৃশংসভাবে মেরে ফেলা হচ্ছিল। প্রত্যেক রাতেই সূর্য ডুবে অন্ধকার হয়ে যাওয়ার পর এই গ্রামের মানুষরা কোনোভাবেই তাদের ঘর থেকে বাইরে বেরোতে পারত না, কারণ অন্ধকার হওয়ার পর এই গ্রামের মধ্যে ঘোরাঘুরি করত বেশ কিছু মানুষ খেকো নরপিশাচ। আর সেই গ্রামের ভয়ঙ্কর কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম সিনার্স। 2025 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.9। তো গল্পের শুরুতেই আমাদেরকে বলা হয় পুরো পৃথিবীর মধ্যেই মিউজিক হলো একমাত্র জিনিস যার মধ্যে অনেক হিলিং প্রপার্টিজ আছে। ভালো মিউজিক যে কোনো মানুষের সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে তাদের সমস্ত রোগ সারিয়ে তুলতে পারে। আর পৌরাণিক মত অনুযায়ী পুরো পৃথিবীর মধ্যে এমন বেশ কিছু মিউজিশিয়ান রয়েছে যাদের গাওয়া গানের মধ্যে বেশ কিছু অলৌকিক শক্তি রয়েছে। জন্ম থেকেই তারা এত সুন্দর আর মায়াবী গান করতে পারে যেটা শুনে জন্ম, মৃত্যু, অতীত আর ভবিষ্যৎ সবকিছুর মধ্যেই একটা অদ্ভুত যোগাযোগের রাস্তা তৈরি হয়ে যায়। তাদের এই মায়াবী শক্তিশালী গান শুনে যে কোনো মানুষই তাদের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে আনন্দে মেতে উঠতে পারে। কিন্তু মানুষের সাথে সাথে ভূত, প্রেত আর অশুভ আত্মারাও এই মায়াবী গান শুনে প্রচুর পরিমাণে আকৃষ্ট হয়ে যায়। পুরো পৃথিবী জুড়েই এই অদ্ভুত ক্ষমতাশালী মিউজিশিয়ানদেরকে বিভিন্ন আলাদা আলাদা নামে ডাকা হয়, এই যেমন ফিলি, ফায়ার ক্রিপার্স, গ্রিয়ট ইত্যাদি। আর এই কথাগুলো বলার পরেই এই সিনেমার আসল গল্প শুরু হয়। তবে মেন গল্পটা শুরু করার আগে আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই ভিডিওটা দেখার আগে আপনারা একবার হলেও এই সিনেমাটা দেখে আসুন, কারণ সত্যি সত্যি এই ভিডিওতে মিউজিক আর গানগুলোকে এত সুন্দর করে ব্যবহার করা হয়েছে যেটাকে কোনো ভিডিওতেই এক্সপ্লেন করা কোনোভাবেই সম্ভব না। তো গল্পটা শুরু হয় 1932 সালের 16 অক্টোবর আমেরিকার মিসিসিপি নামের ছোট্ট একটা গ্রাম থেকে। সেখানেই আমরা স্যামি নামের এই ছেলেটাকে দেখতে পাই। দেখা যায় স্যামি একটা ভাঙা গিটার হাতে নিয়ে খুবই আহত অবস্থায় ভয়ে কাঁপতে কাঁপতে ওদের গ্রামের একটা চার্চে ঢুকছে। ওকে এই অবস্থায় দেখে চার্চে থাকা সমস্ত মানুষ খুবই ভয় পেয়ে যায়। দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল আগের রাতে স্যামির সাথে কোনো একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। এখন ওই চার্চের পাদ্রী তাড়াতাড়ি করে স্যামিকে নিজের কাছে ডেকে ওকে ঈশ্বরের নাম জপ করতে বলেন। এখন স্যামিও প্রচন্ড ভয় পেয়ে গিয়ে ওনার কথা মতন ঠিক তেমনটাই করতে শুরু করে। আর এখান থেকেই আমাদেরকে একদিন আগের ঘটনা দেখানো হয়। দেখা যায় স্যামি তার পুরো পরিবারের সাথে এই গ্রামেই থাকতো, আর এখানে ও একটা তুলোর ক্ষেতে কাজ করত, আর নিজের কাজের ফাঁকে অবসর সময়ে ও গিটার বাজিয়ে গান করত। আসলে ওর মধ্যে একটা ন্যাচারাল ট্যালেন্ট ছিল। ছোটবেলা থেকেই ও অদ্ভুত সুন্দর আর মায়াবী গান করতে পারত, যেটা সমস্ত মানুষের খুবই পছন্দ ছিল। আর ওর ইচ্ছা ছিল একদিন ও শহরে গিয়ে খুবই বড় একজন মিউজিশিয়ান হয়ে উঠবে। কিন্তু স্যামির বাবা এই জিনিসটা একদমই পছন্দ করতেন না। আসলে ওর বাবা এই গ্রামের চার্চের পাদ্রী ছিলেন, আর উনি চাইতেন স্যামি যেন নিজের গান বাজনা বন্ধ করে দিয়ে এই চার্চে এসেই ঈশ্বরের নাম জপ করে, আর বড় হয়ে স্যামিও যেন ওনার মতনই একজন পাদ্রী হয়ে ওঠে। কিন্তু স্যামি কোনোভাবেই নিজের বাবার এই কথাগুলো খুব একটা গুরুত্ব দিত না, কারণ ও কোনোভাবেই নিজের গান বাজনা ছাড়তে রাজি ছিল না। একদিন কাজ শেষ করার পর ও নিজের গিটার নিয়ে নিজের দুজন কাজিনের সঙ্গে দেখা করে। এরা দুজন যমজ ভাই ছিল। এদের মধ্যে থেকে একজনের নাম ছিল স্ট্যাক, অন্যজনের নাম ছিল স্মোক। এরা দুজন নিজেদের দেশের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এখন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ওরা শহর থেকে বেশ অনেকটা টাকা কামিয়ে নিজেদের গ্রামে ফিরে এসেছে। এখন এই দুই ভাই মিলে নিজেদের এই গ্রামের মধ্যে একটা জুক জয়েন্ট মানে একটা নাইট ক্লাব তৈরি করতে চাইছিল, যেখানে শুধুমাত্র এই গ্রামের সমস্ত কালো মানুষরাই আসতে পারবে, আর তারা এখানে নাচ গান করে মদ খেয়ে নিজেদের সারাদিনের সমস্ত ক্লান্তি ভুলে গিয়ে একটু ভালো সময় কাটাতে পারবে। আর এখন সেই কাজের জন্য এই দুই ভাই মিলে হগউড নামে এই গ্রামেরই একজন সাদা চামড়ার মানুষের কাছ থেকে বেশ অনেকটা টাকা দিয়ে তার জমি আর তার একটা পুরানো কারখানা কিনে নেয়। এখন এই জায়গাতেই ওরা নিজেদের নাইট ক্লাব তৈরি করতে চাইছিল। এখানে হগউডকে দেখে বোঝা যায় ও একজন রেসিস্ট ছিল, আর ও কালো চামড়ার মানুষদেরকে একদমই পছন্দ করত না। আর সেজন্যই এই দুই ভাইয়ের সাথে কথা বলার সময় ও বারবার এদের মুখের দিকে তাকিয়ে থুতু ফেলছিল। এখন এই জায়গাটা কেনার পর ওই দুই ভাই মিলে নিজেদের এই নাইট ক্লাবে কাজ করার জন্য বেশ কিছু লোকজন খোঁজ করতে বেরিয়ে পড়ে। সবার প্রথমে ওরা দুজন নিজেদের কাজিন অর্থাৎ স্যামির সঙ্গে দেখা করে। যেহেতু স্যামি খুবই অসাধারণ সুন্দর গান গাইতো, তাই এরা চাইছিল আজকের পর থেকে স্যামি যেন রোজ রাতে এদের এই নাইট ক্লাবেই গান গায়। এরপর ওরা পিয়ানো বাজানোর জন্য ডেল্টা স্লিম নামে এই লোকটার সঙ্গে যোগাযোগ করে, আর সেই একই সাথে ওরা পার্লিন নামের এই মেয়েটাকেও গান গাওয়ার জন্য ডেকে নেয়।
ওদের নাইট ক্লাবের গেট পাহারাদারি করার জন্য মানে বাউন্সার হিসাবে ওরা কর্নব্রেড নামের এই লোকটাকে কাজে রাখে। আর এখানে সবাইকে খাবার দাবার আর মদ পরিবেশনা করার জন্য মানে বারটেন্ডার হিসাবে ওরা গ্রেস আর বো নামের এই দুজনকে দায়িত্ব দেয়। এখানেই গ্রামের মাঝে বিভিন্ন লোকজন খোঁজাখুঁজি করতে করতে স্ট্যাকের সাথে মেরি নামের এই মেয়েটার দেখা হয়ে যায়। আজ থেকে বেশ কিছু বছর আগে অবধিও স্ট্যাক আর মেরি দুজনেই একে অপরকে খুবই ভালোবাসত, কিন্তু একদিন স্ট্যাক মেরিকে কিছু না জানিয়েই হঠাৎ করে ওকে ছেড়ে চলে যায়। সেই ঘটনার পর থেকে মেরি আজ অবধি স্ট্যাকের জন্যই অপেক্ষা করে যাচ্ছে। আর এখন হঠাৎ করে স্ট্যাককে দেখে ও খুবই রেগে যায়। মেরি বলে, আমি এত বছর ধরে তোমার জন্য অপেক্ষা করে যাচ্ছি, কিন্তু তুমি একবারের জন্য আমার সঙ্গে দেখা করতে আসোনি। এমনকি গতকালই আমার মা মারা গেছে, কিন্তু তারপরেও তুমি একবারের জন্য আমার মায়ের ফিউনারালে এসে আমার সঙ্গে দেখা করোনি। তুমি এতটা নিষ্ঠুর হতে পারো কি করে? আর এই কথা বলেই ও স্ট্যাকের ওপরে প্রচন্ড রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় নিজেদের সমস্ত কাজ মেটানোর পর স্মোক নিজের বাড়িতে নিজের স্ত্রী অ্যানির সঙ্গে দেখা করার জন্য চলে এসেছে। স্মোক আর অ্যানি বিবাহিত হলেও ওরা বহু বছর ধরেই আলাদা হয়ে থাকছিল। আসলে আজ থেকে বেশ কিছু মাস আগেই ওদের একটা বাচ্চা মেয়ে মারা গেছিল। আর সেই ঘটনায় স্মোক অতিরিক্ত কষ্ট পেয়ে অ্যানিকে ছেড়ে নিজের বাড়ি থেকে অনেক দূরে চলে গেছিল। কিন্তু এখন এত বছর পর গ্রামে ফিরে এসে ওদের দুজনের মধ্যে যেন আবার পুরনো ভালোবাসাটা বেঁচে উঠতে শুরু করে। এখন স্মোক অ্যানিকেও নিজেদের সেই নতুন নাইট ক্লাবে যাওয়ার জন্য ইনভাইট করে। অন্যদিকে গ্রামের অন্য প্রান্তে আমরা রিমিক নামের এই লোকটাকে দেখতে পাই। দেখা যায় ওর পুরো গা পুড়ে গিয়ে সেখান থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে। এখন ও খুবই আহত অবস্থায় খোঁড়াতে খোঁড়াতে গ্রামের বাইরে থাকা একটা বাড়িতে সাহায্য চাওয়ার জন্য চলে যায়। এই বাড়িতে জোয়ান আর বার্ট নামের এই দুজন কাপল থাকতো। এখানে প্রথমের দিকে রিমিককে দেখে ওরা দুজন খুবই ভয় পেয়ে গিয়ে ওর দিকে বন্দুক তাক করে ধরে, যেটা দেখে রিমিক ওদের সঙ্গে একটা মিথ্যে কথা বলতে শুরু করে। ও বলে, একদল লোক আমার বাড়িতে হামলা করে আমার স্ত্রী আর আমার মেয়েকে মেরে ফেলেছে, কিন্তু আমি কোনো রকমে তাদের কাছ থেকে নিজের জীবন বাঁচিয়ে এখানে পালিয়ে এসেছি। এখন তোমরা দয়া করে তোমাদের ঘরের মধ্যে আমাকে লুকিয়ে থাকতে দাও, না হলে ওই লোকগুলো এখনই এসে আমাকে মেরে ফেলবে। আর এই কথা বলেই ও প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। এখানে রিমিকের কথা শুনে বার্ট আর জোয়ান ওকে নিজেদের ঘরের মধ্যে লুকিয়ে থাকতে সাহায্য করে। এই ঘটনার কিছুক্ষণ পর একটা গাড়ি আর বেশ কিছু ঘোড়া নিয়ে একদল শিকারী ওদের বাড়ির সামনে চলে আসে। এখন ওদের মধ্যে থেকে একজন শিকারী জোয়ানকে বলে, আমরা একজন লোককে খোঁজার চেষ্টা করছি। তাকে দেখতে খুবই সাধারণ মনে হলেও সে কিন্তু খুবই ভয়ঙ্কর। সে যে কোনো মানুষেরই খুব বড় ক্ষতি করতে পারে। আপনারা কি সেই রকম কোনো অচেনা মানুষকে এখানে দেখেছেন? জোয়ান বলে, না, আমরা তো এরকম কাউকেই দেখিনি। যেটা শুনে ওই শিকারী বলে, আপনারা যদি ওই লোকটাকে নিজেদের ঘরের মধ্যে ঢুকতে দেন তাহলে আপনারা কিন্তু খুবই বড় বিপদের মধ্যে পড়বেন। তাই আপনি সময় থাকতে থাকতে আমাদেরকে সত্যি কথা বলুন। কিন্তু জোয়ান জানায় এখানে ও কোনো অচেনা মানুষকেই দেখেনি। এসব কিছুর মধ্যেই সূর্য ডুবে গিয়ে অন্ধকার হয়ে আসতে শুরু করে, যেটা দেখে বাইরে থেকে অন্য একজন শিকারী বলে, পুরোপুরি অন্ধকার হওয়ার আগেই আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। এখন এই জায়গায় বেশিক্ষণ থাকা আমাদের পক্ষে মোটেও সুরক্ষিত হবে না। আর এই কথাটা বলে সূর্য ডুবে অন্ধকার হওয়ার আগেই সমস্ত শিকারীরা ওখান থেকে চলে যায়। এটা দেখে এখন জোয়ান খুবই নিশ্চিন্ত মনে নিজের ঘরে ফিরে আসে। কিন্তু সেখানে আসার পর ও দেখতে পায় ওর স্বামী অর্থাৎ বার্ট প্রচন্ড রক্তাক্ত অবস্থায় মাটিতে মরে পড়ে আছে। আর তার ঠিক পাশেই রিমিক বসেছিল, আর ওর পুরো মুখে আর শরীরে রক্ত লেগেছিল। দেখে মনে হচ্ছিল এখন যেন ও একটা ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়েছে। ওর নখ আর দাঁতগুলো প্রচন্ড বড় বড় আর ধারালো হয়ে গেছিল, আর ওর চোখের মণিটাও সাদা হয়ে গেছিল। আসলে রিমিক একজন ভ্যাম্পায়ার ছিল। আর আপনারা যারা ভ্যাম্পায়ারের মানে জানেন না তাদেরকে বলে রাখি, আমরা যেমন ভূত প্রেত আর আত্মায় বিশ্বাস করি, ঠিক একই রকম ভাবে ভ্যাম্পায়ার হলো এক ধরনের মৃত প্রাণী। সাধারণত কোনো মানুষ মারা গেলে তাদের আত্মা তাদের দেহ থেকে বাইরে বেরিয়ে মুক্তি পেয়ে যায়, কিন্তু এই ভ্যাম্পায়াররা হলো এমন এক ধরনের মৃত মানুষ যাদের আত্মা তাদের মৃত শরীরের মধ্যেই বন্দী হয়ে থাকে। এই ভ্যাম্পায়ারদের মধ্যে বেশ কিছু সুপার পাওয়ার থাকে। যেহেতু কোনো মানুষ মারা যাওয়ার পরে তবেই সে ভ্যাম্পায়ারে পরিণত হতে পারে, তাই এদের কোনো মৃত্যু হয় না। এরা চাইলে হাজার হাজার লক্ষ লক্ষ বছর বাঁচতে পারে। এদেরকে সহজে মারাও যায় না, এর জন্য বিশেষ কিছু পদ্ধতি আছে। আর এরা সাধারণত মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। আর একবার যদি এরা কোনো মানুষের রক্ত চুষে তাকে মেরে ফেলে, তাহলে তার কিছুক্ষণের মধ্যেই সেই মৃত মানুষটাও এদের মতনই ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায়। কিন্তু এদের বেশ কিছু দুর্বলতাও রয়েছে। এই যেমন এদের শরীরে সূর্যের আলো লাগলেই এদের গায়ের চামড়া পুড়তে শুরু করে দেয়। সেজন্যই এরা সবসময় রাতের অন্ধকারেই বাইরে বেরোয়। আর এই কারণেই কিছুক্ষণ আগে বার্ট আর জোয়ানের বাড়িতে আসার সময় সূর্যের আলো লেগে রিমিকের গায়ের চামড়া পুড়ে গিয়েও সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল। এখন রিমিক শয়তানের মতন হাসতে হাসতে জোয়ানকে বলে, তুমি একদমই ভয় পেও না,
আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আর এই কথাটা বলার সাথে সাথেই পাশের থেকে বার্ট আবার জ্যান্ত হয়ে উঠে দাঁড়ায়। আসলে এখন বার্টও একটা ভ্যাম্পায়ারে পরিণত হয়েছিল। এসব কিছু দেখে এখন জোয়ান প্রচন্ড ভয় পেয়ে গিয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। অন্যদিকে এই ঘটনার একদিন পর স্ট্যাক আর স্মোক খুবই বড় আর ধুমধাম করে নিজেদের নাইট ক্লাবের উদ্বোধন করে। উদ্বোধনের প্রথম দিনেই সেখানে পুরো গ্রাম থেকে বেশ অনেক মানুষ এসেছিল। তারা সবাই মিলে সেখানে ড্রিঙ্ক করে, খাওয়া দাওয়া করে, নাচ গান করে খুবই ভালো সময় কাটাচ্ছিল। গ্রামের প্রত্যেকটা মানুষ যেন এখানে এসে খুবই নিশ্চিন্তে মন খুলে আনন্দ করতে পারছিল। আর সেজন্যই যে কজনকে এখানে কাজে রাখা হয়েছিল তারা সবাই এখন প্রচন্ড ব্যস্ত ছিল। এখানে বাকি সবার সাথে সাথে স্ট্যাকের এক্স গার্লফ্রেন্ড মানে মেরিও এসেছিল। এইভাবে বেশ কিছুক্ষণ পার্টি চলার পর একটা সময় স্যামি তার গান করতে শুরু করে। আর এখানে ও এত সুন্দর আর ভালো গান করছিল যেটা শুনে সত্যি সত্যি অতীত আর ভবিষ্যতের মাঝখানে যেন একটা রাস্তা তৈরি হয়ে যায়। দেখা যায় এখন ওই নাইট ক্লাবের মধ্যেই যেন অতীত আর ভবিষ্যৎ থেকে অনেক প্রেতাত্মা চলে এসেছে। আর তারা প্রত্যেকেই স্যামির এই গানটাকে খুবই এনজয় করছে। আর ঠিক এই কথাগুলোই আমাদেরকে একদম এই সিনেমার শুরুতে বলা হয়েছিল। এদিকে দেখা যায় দূর থেকে স্যামির ওই গান শুনে এখন রিমিক, বার্ট আর জোয়ানও প্রচন্ড আকৃষ্ট হয়ে ওদের নাইট ক্লাবের কাছে চলে এসেছে। এখন এরা তিনজন ওই নাইট ক্লাবের ভিতরে ঢোকার জন্য ওখানকার গেটম্যান মানে কনব্রেডের কাছে অনুমতি চায়। কিন্তু সমস্যা হলো এরা তিনজন সাদা চামড়ার মানুষ ছিল, আর ওই নাইট ক্লাবটাকে পুরোপুরি কালো মানুষদের জন্যই তৈরি করা হয়েছিল। তাই এদের তিনজনকে এখন আর ভিতরে ঢুকতে দেওয়া হয় না। যদিও ওরা তিনজন জানায় ওরা পাশের অন্য একটা শহরে যাচ্ছিল, কিন্তু বাইরে থেকে স্যামির গান শুনে ওদের এতটাই ভালো লেগে যায় যে এখন এরা এই ক্লাবের মধ্যে ঢুকে একটু নাচ গান করে আর খাওয়া দাওয়া করে ভালো মতন সময় কাটাতে চাইছিল। কিন্তু স্মোক, স্ট্যাক আর বাকি সবাই ওদেরকে ক্লাবের ভিতরে ঢুকতে না দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। যদিও এরা তিনজন বেশি দূরে না গিয়ে ক্লাবের পাশেই একটা জায়গায় রাস্তার উপরে বসে নিজেদের মধ্যেই গান করতে শুরু করে। এইভাবে আরো বেশ কিছুক্ষণ কাটার পর একটা সময় মেরি ওই নাইট ক্লাব থেকে বাইরে বেরিয়ে একা একা নিজের বাড়ি ফিরছিল। কিছু দূর আসার পর ও রিমিক, বার্ট আর জোয়ানকে দেখতে পায়, যারা তখনও রাস্তার ধারে বসেই গান করছিল। এখন মেরিও চুপচাপ ওদের পাশে বসেই ওদের গান শুনতে শুরু করে। আর কিছুক্ষণ পর ওদের গান শেষ হয়ে গেলে মেরি ওদেরকে বলে, তোমরা সবাই তো খুবই সুন্দর গান করো, তোমরা কি সত্যি সত্যি আমাদের নাইট ক্লাবে যেতে চাও? তখন রিমিক বলে, আমরা শুধু একটু ভালো সময় কাটাতে চাই, আর কিছুই না। আর তোমাদের ওই ক্লাবে সময় কাটানোর জন্য আমরা অনেকটা টাকাও খরচ করতে রাজি আছি। আর এই কথা বলেই ও মেরির হাতে বেশ কিছুটা সোনার কয়েন দেয়। কিন্তু এখানে কথা বলতে বলতেই রিমিকের মুখ থেকে বেশ অনেকটা লালা বা নাল পড়তে শুরু করে। আর এখন ও খুবই অদ্ভুতভাবে মেরির দিকে এগিয়ে আসার চেষ্টা করে, যেটা দেখে এখন মেরি তাড়াতাড়ি করে নিজের কাছে থাকা একটা বন্দুক বের করে ওদের দিকে তাক করে ধরে। এই ঘটনায় মেরি প্রচন্ড ভয় পেয়ে গেছিল, তাই ও ওদের তিনজনকে ওখান থেকে চলে যেতে বলে নিজে আবার সেই নাইট ক্লাবে ফিরতে শুরু করে। কিন্তু তখনই দেখা যায় পিছন দিক থেকে রিমিক একটা বিশাল বড় লাফ মেরে ওর দিকে এগিয়ে আসছে। এর কিছুক্ষণ পর দেখা যায় মেরি একদমই সুরক্ষিতভাবে আবার সেই নাইট ক্লাবে ফিরে এসেছে। এখন ভিতরে ঢোকার জন্য ও সবার আগে কনব্রেডের কাছে অনুমতি চায়। আর অনুমতি পাওয়ার সাথে সাথেই ও আবার ভিতরে ঢুকে পার্টি এনজয় করতে শুরু করে। এইভাবে বেশ কিছুক্ষণ পর ও স্ট্যাককে নিজের সাথে পাশের একটা ফাঁকা ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে ও স্ট্যাকের সাথে ইন্টিমেট হওয়ার অজুহাতে ওর ঘাড়ে কামড়িয়ে সেখান থেকে রক্ত চুষে খেতে শুরু করে। এখন স্ট্যাকের চিৎকার শুনে পাশের থেকে স্মোক, অ্যানি আর বাকি সবাই ওখানে চলে আসে। দেখা যায় স্ট্যাকের পুরো শরীরে রক্ত লেগে ও নিস্তেজ হয়ে মাটিতে পড়েছিল, আর পাশে দাঁড়িয়ে থাকা মেরির মুখে আর পুরো শরীরে ওর রক্ত লেগেছিল, যেটা দেখে এখন স্মোক খুব ভালোভাবেই বুঝতে পারে মেরি ওর ভাইকে মেরে ফেলেছে। সেজন্য এখন ও পরপর 5-6টা গুলি মেরে মেরিকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু দেখা যায় শরীরে অতগুলো গুলি লাগা সত্ত্বেও মেরির কোনো রকম ক্ষতি হয়নি। এখন ও উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে ওই নাইট ক্লাব থেকে ছুটে বাইরে বেরিয়ে যায়। আর যাওয়ার সময় ও চিৎকার করে বলতে শুরু করে, আমরা এক এক করে তোমাদের সবাইকে মেরে ফেলবো। এই ঘটনায় স্মোক, অ্যানি, স্যামি এরা প্রত্যেকেই খুবই ভয় পেয়ে গেছিল। এখন চেক করে দেখা যায় এই ঘটনায় স্ট্যাক পুরোপুরি মারা গেছিল। আর ওকে এই অবস্থায় দেখে স্মোক মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছিল, কারণ ও নিজের ভাইকে খুবই ভালোবাসত। এই ঘটনার পর এখন পার্টি বন্ধ করে দিয়ে বাকি সবাইকে ওই নাইট ক্লাব থেকে চলে যেতে বলা হয়। এরপর অ্যানি স্মোক আর বাকি সবাইকে বলে, মেরি অনেক আগেই মারা গিয়ে একটা ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে, আর সেই কারণেই ওর শরীরে অতগুলো গুলি লাগার পরেও ওর কোনো রকম ক্ষতি হয়নি। আর যেহেতু মেরি স্ট্যাককে কামড়িয়ে ওর রক্ত চুষে ওকে মেরে ফেলেছে, তাই আগামী কিছুক্ষণের মধ্যেই স্ট্যাকও একটা ভ্যাম্পায়ারে পরিণত হবে।
সেজন্য এখন আমাদেরকে তাড়াতাড়ি করে স্ট্যাকের মৃতদেহটা ঘর থেকে বাইরে বের করে রাখতে হবে, না হলে আমাদের সবাইকেই অনেক বড় বিপদে পড়তে হবে। যেটা শুনে স্মোক খুবই রেগে গিয়ে বলে, স্ট্যাক আমার ভাই, আর ওকে কেউ এখান থেকে বাইরে বের করবে না, ও এই ঘরের মধ্যেই থাকবে। এই সমস্ত ঘটনা দেখে ওখানে থাকা গ্রেস নামের একটা মেয়ে খুবই ভয় পেয়ে গেছিল। এখন ও তাড়াতাড়ি করে এখান থেকে নিজেদের বাড়ি ফিরে যেতে চাইছিল, কারণ বাড়িতে তখন ওদের বাচ্চা মেয়ে একা ছিল। সেজন্য এখন গ্রেসের হাজব্যান্ড বো বাড়ি যাওয়ার জন্য বাইরে থেকে ওদের গাড়ি নিয়ে আসতে চলে যায়। এদিকে যখন এই সমস্ত ঘটনা ঘটছিল তখন এই নাইট ক্লাবের ডোরম্যান বা এখানকার সিকিউরিটি গার্ড কনরেড বাথরুম করার জন্য বাইরে চলে গেছিল, আর সেই সুযোগেই রিমিক আর তার লোকজন ওকেও কামড়িয়ে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। এর কিছুক্ষণ পর কনরেড আবার ফিরে এসে এই নাইট ক্লাবের ভিতরে ঢোকার জন্য এদের কাছে অনুমতি চাইতে শুরু করে, যেটা শুনে অ্যানির খুবই সন্দেহ হয়। ও বলে, এখন এই ক্লাবের ভিতরে ঢোকার জন্য তোমার অনুমতির প্রয়োজন হচ্ছে কেন? তুমি তো চাইলে নিজের ইচ্ছা মতনই ভিতরে ঢুকতে পারো। আসলে এই ভ্যাম্পায়াররা কারোর অনুমতি ছাড়া তাদের বাড়িতে ঢুকতে পারে না, আর যেহেতু এখন কনরেডও একটা ভ্যাম্পায়ার হয়ে গেছিল, তাই এখন ও নিজের ইচ্ছা মতন এই ক্লাবের ভিতরে ঢুকতে পারছিল না। কিন্তু কনরেড এখানে কোনোভাবেই অ্যানির কথাগুলোকে মানতে চাইছিল না। ও বলে, তোমরা যদি এখন আমাকে ভিতরে ঢুকতে না দাও তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে আমি এখানে যে কাজ করেছি সেই কাজের টাকাটা আমাকে দিয়ে দাও। আর এই কথা বলেই ও স্মোকের কাছে নিজের পারিশ্রমিক চাইতে শুরু করে। আর স্মোক যখনই ওকে টাকা দেওয়ার জন্য ওর ঘরের সীমানা থেকে হাত বাইরে বের করে, সেই সুযোগে কনরেড ওর হাত ধরে টেনে ওকে বাইরে বের করে এনে ওর উপরে হামলা করার চেষ্টা করে। যদিও স্মোক এই ব্যাপারটা আগে থেকেই বুঝতে পেরেছিল, সেজন্য ও তাড়াতাড়ি করে নিজের বন্দুক বের করে কনরেডের মুখে গুলি করে ওকে আহত করে দেয়। আর তারপর স্মোক তাড়াতাড়ি করে ওই নাইট ক্লাবের ভিতরে ঢুকে সেটা দরজা বন্ধ করে দেয়। এই সময় এখন এরা প্রত্যেকেই খুবই ভয়ের মধ্যে ছিল। ওরা যেন কোনোভাবেই এই ঘটনাগুলোকে বিশ্বাস করতে পারছিল না। এসব কিছুর মধ্যেই ওরা একটা ঘরের মধ্যে থেকে স্ট্যাকের গলার আওয়াজ শুনতে পায়। আসলে একটু আগে স্ট্যাক মারা যাওয়ার পর এরা সবাই স্ট্যাকের মৃতদেহটাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিল, কিন্তু এখন সেই ঘরের মধ্যে থেকে স্ট্যাক জানায় একটু আগে ও অসুস্থ ছিল ঠিকই, কিন্তু এখন ও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। তাই ওই ঘরের দরজা খুলে ওকে যেন বাইরে বেরিয়ে আসতে দেওয়া হয়। এটা দেখে বাকি সবাই যেন আরো বেশি ভয় পেয়ে যায়। এখন কেউই ওর ঘরের দরজা খুলে ওকে বাইরে বের করতে চাইছিল না, যে কারণে কিছুক্ষণ পর স্ট্যাক নিজে থেকেই ওই ঘরের দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। কিন্তু ও কারোর ওপরে হামলা করার আগেই অ্যানি ওর গায়ের ওপরে বেশ কিছুটা রসুনের জল ছড়িয়ে দেয়, যে কারণে স্ট্যাকের পুরো শরীর পুড়ে গিয়ে জ্বলতে শুরু করে। আর সেজন্যই ও তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে ওই ঘরের বাইরে বেরিয়ে যায়। এরপর অ্যানি সবাইকে বলে, এই ভ্যাম্পায়ারদের বেশ কিছু দুর্বলতা আছে। এরা যেমন সূর্যের আলো সহ্য করতে পারে না, আর সেই একই রকম ভাবে ওরা রসুন আর সিলভার মানে রূপও সহ্য করতে পারে না। এগুলোর সংস্পর্শে আসলেই ওদের চামড়া পুড়ে গিয়ে সেটা জ্বলতে শুরু করে। আর এই ভ্যাম্পায়ারদেরকে বন্দুক, গুলি, বোম বা ধারালো অস্ত্র কিছু দিয়ে মারা যাবে না। এদেরকে মারতে হলে এদের বুকের মধ্যে কাঠের টুকরো ঢুকিয়ে দিতে হবে। আর আমাদেরকে এখন এইভাবেই এক এক করে সমস্ত ভ্যাম্পায়ারদেরকে মারতে হবে। এরপর ওরা সবাই মিলে ওই ভ্যাম্পায়ারদেরকে মারার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। সবার প্রথমে ওরা বেশ অনেকটা রসুন ছাড়িয়ে সেগুলোকে একটা কাঁচের জারের মধ্যে রেখে দেয়, আর সেই একই সাথে ওরা নিজেদের কাছে একটা করে ধারালো কাঠের টুকরোও রেখে দেয়। এসব কিছুর মধ্যেই ওরা লক্ষ্য করে ওদের বাড়ির মধ্যেই কেউ একজন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, আর তার পাশে থাকা পুরো জায়গাটা ভিজে গেছে। যেটা দেখে এরা সবাই মনে করছিল এই লোকটার উপরে হয়তো কোনো একটা ভ্যাম্পায়ার আক্রমণ করে তাকে মেরে ফেলেছে। এখন ওই লোকটা ভ্যাম্পায়ারে পরিণত হওয়ার আগেই এরা সবাই তাড়াতাড়ি করে ওর মৃতদেহটাকে ওই নাইট ক্লাব থেকে বাইরে বের করে দেয়। এখন এরা সবাই মনে করছিল এদের মধ্যে থেকেই হয়তো কেউ একজন ভ্যাম্পায়ার হয়ে গেছে, যে লুকিয়ে লুকিয়ে ওই লোকটার উপরে আক্রমণ করে ওকে মেরে ফেলেছে। আর এখন এই বিষয়টা জানার জন্য অ্যানি ঠিক করে নেয় এখন ওরা প্রত্যেকেই একটা করে কাঁচা রসুন খাবে। যদিও প্রথমের দিকে বেশ কিছু লোক অ্যানির এই কথাটা মানতে চাইছিল না, কিন্তু শেষ অবধি বাধ্য হয়ে এদের সবাইকেই একটা করে রসুন খেতে হয়। এখন দেখা যায় এখানে এরা প্রত্যেকেই পুরোপুরি সুস্থ ছিল। এখন এরা বুঝতে পারে একটু আগে এরা যে লোকটাকে মৃত মনে করে নাইট ক্লাব থেকে বাইরে বের করে দিয়েছে সে আসলে বেঁচে ছিল। সে শুধু অতিরিক্ত মদ খাওয়ার ফলে অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিল, আর তার হাতে থাকা মদের বোতলটা ভেঙে গিয়ে তার আশেপাশের পুরো জায়গাটা ভিজে গেছিল, যেটাকে এরা ভুল করে রক্ত মনে করেছিল। এদিকে এতক্ষণে বাইরে থাকা সেই লোকটারও জ্ঞান ফিরে এসেছিল, আর এখন ও জোরে জোরে চিৎকার করে এদের কাছে সাহায্য চাইতে শুরু করে। কিন্তু এরা কিছু করে ওঠার আগেই কনরেড এসে ওই লোকটার উপরে হামলা করে তাকে মেরে দেয়। এদিকে দেখা যায় একটু আগে পার্টি শেষ করে যে সমস্ত লোকজনকে এই নাইট ক্লাব থেকে বাড়ি চলে যেতে বলা হয়েছিল, এখন রিমিক আর তার সঙ্গীরা মিলে সেই সমস্ত লোকজনকে ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছে।
এখন এরা সবাই মিলে এদের নাইট ক্লাবের চারিপাশে ঘোরাঘুরি করে নাচ গান আর হাসাহাসি করছিল। এখন যে অল্প কটা মানুষ এই ক্লাবের ভিতরে ছিল শুধুমাত্র তারাই সুরক্ষিত ছিল। এসব কিছুর মধ্যেই ওখানে গ্রেসের হাজবেন্ড বো চলে আসে। এখন ও গ্রেসকে বলে, আমি গাড়ি নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি বাইরে চলে এসো, আমাদেরকে এখনই বাড়ি যেতে হবে। যদিও এখন সবাই খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল বউ এখানে ভ্যাম্পায়ার হয়ে গেছে, সেজন্য কেউই ওর সাথে কোনো রকম কথা বলছিল না। তখনই ওখানে রিমিক এসে এদের সবাইকে বলে, তোমরা যদি বাঁচতে চাও তাহলে আমাদের সবাইকে এই ক্লাবের ভিতরে আসতে দাও, আমরা তোমাদের সবাইকে মুক্ত করে দেব, তারপর তোমরা চির অমর হয়ে যাবে। আর তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে আমরা এখনই গ্রেসের বাড়িতে চলে যাব, যেখানে গ্রেসের বাচ্চা মেয়েটা এখন একা রয়েছে। নিজের মেয়ের কথা শুনে গ্রেস এখন প্রচন্ড ভয় পেয়ে গিয়ে খুবই চিন্তায় পড়ে যায়। রিমিক বলে, আমি যাদের যাদেরকে ভ্যাম্পায়ার বানিয়েছি তাদের সমস্ত স্মৃতি এখন আমার মাথার মধ্যে চলে এসেছে, আর এইভাবেই এখন তোমাদের বন্ধুদের আর তোমাদের কাছের মানুষদের কাছ থেকে আমি তোমাদের ব্যাপারে অনেক কিছুই জেনে গেছি। আর এটা বলেই ও গ্রেসকে ওর ব্যাপারে বেশ কিছু ব্যক্তিগত কথা বলতে শুরু করে, যেটাকে ও বোর স্মৃতির থেকে জানতে পেরেছিল। যেগুলো শুনে গ্রেস প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। এবার রিমিক বলে, ঠিক আছে, তোমরা শুধু স্যামিকে আমাদের কাছে দিয়ে দাও, ওর গানের মধ্যে একটা মায়াবী শক্তি রয়েছে। আমি যেমন ওর গান শুনে এখানে চলে এসেছি, ঠিক একই রকম ভাবে বাকি ভ্যাম্পায়াররাও ওর গান শুনে ওর কাছে আসতে চাইবে। আর এইভাবেই স্যামির গানের সাহায্যে আমি বাকি সমস্ত ভ্যাম্পায়ারদেরকে এক জায়গায় করতে চাই। তাই তোমরা যদি এখন স্যামিকে আমার কাছে দিয়ে দাও তাহলে আমি তোমাদের সবাইকেই ছেড়ে দেব। আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই ওখানে স্ট্যাক, মেরি আর বাকি সমস্ত ভ্যাম্পায়াররাও চলে আসে। আর এখন ওরা সবাই মিলে এদেরকে বলে, হয় তোমরা আমাদেরকে ক্লাবের ভিতরে আসতে দাও, না হয় স্যামিকে আমাদের কাছে দিয়ে দাও। কিন্তু স্মোক আর বাকি সবাই ওদের কোনো শর্তই মানতে চাইছিল না। সেজন্য এখন এরা সবাই ওই ক্লাবের দরজা বন্ধ করে দিয়ে ভিতরে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় এখন সমস্ত ভ্যাম্পায়াররা একসাথে মিলে একটা গান করছিল। আর এটা সেই গান ছিল যেটাকে গ্রেস আর বো নিজেদের মেয়ের জন্য গাইতো। এটা শুনে গ্রেস এখন প্রচন্ড উত্তেজিত হয়ে যায়। ও বলে, তোমরা যদি আমার মেয়ের কোনো রকম ক্ষতি করেছো তাহলে আমি তোমাদের প্রত্যেককেই মেরে ফেলবো। তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে তোমরা এখানে এসে আমার সঙ্গে লড়াই করো। আর এই কথাটা বলেই গ্রেস ভুল করে সমস্ত ভ্যাম্পায়ারকে ওদের নাইট ক্লাবের মধ্যে আসতে বলে দেয়, যেটা শুনে এখন সমস্ত ভ্যাম্পায়াররা এদের ক্লাবের ভিতরে চলে আসে। এদিকে ভিতরে থাকা এরা সবাইও এখন তাড়াতাড়ি করে ওদের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। আর এইভাবে মুহূর্তের মধ্যেই ওদের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এরা সবাই মিলে বহু কষ্ট করে বেশ কিছু ধারালো কাঠের টুকরো দিয়ে অনেকগুলো ভ্যাম্পায়ারকে মেরেও ফেলেছিল। কিন্তু আস্তে আস্তে এই লড়াইতে অ্যানি, গ্রেস, ডেল্টা স্লিম, পার্লিন এরা প্রত্যেকেই মারা যায়। এমনকি একটা সময় স্ট্যাক যখন অ্যানিকে কামড়িয়ে ওকে ভ্যাম্পায়ার বানাতে চাইছিল, তখন স্মোক বাধ্য হয়ে অ্যানির বুকের মধ্যে একটা ধারালো কাঠের টুকরো ঢুকিয়ে ওকে মেরে ফেলে। আসলে অ্যানি স্মোককে আগেই বলে রেখেছিল ও কোনো রকম ভাবেই ভ্যাম্পায়ার হতে চায় না। ও ভ্যাম্পায়ার হওয়ার আগেই স্মোক যেন ওর বুকের মধ্যে কাঠের টুকরো ঢুকিয়ে ওকে মেরে ফেলে। আর এখন অ্যানির কথা মতন স্মোক ঠিক তেমনটাই করে। কিন্তু যে মানুষটাকে ও ভালোবাসে তাকে নিজের হাতেই মেরে ফেলতে ওর প্রচন্ড কষ্ট হচ্ছিল। অ্যানিকে ওইভাবে মারা যেতে দেখে মেরিও এখন প্রচন্ড কষ্ট পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এখন আস্তে আস্তে এখানে সবাই মারা গিয়ে শুধুমাত্র স্মোক আর স্যামি এরা দুজনই বেঁচে ছিল। এখন এতগুলো ভ্যাম্পায়ারের সঙ্গে লড়াই করতে না পেরে ওরা দুজন পিছনের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই ওখানে স্ট্যাক এসে স্মোকের ওপরে হামলা করে দেয়। আর এখন এই দুই ভাইয়ের মধ্যেও একটা লড়াই শুরু হয়ে যায়। কিন্তু শেষ অবধি স্মোক বহু কষ্ট করে স্ট্যাককে মেরে ওকে হারিয়ে দেয়। এদিকে এরা দুজন যখন নিজেদের মধ্যে মারামারি করছিল সেই সুযোগে স্যামি ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই রিমিক ওকে ধরে ফেলে। এখন ও তিল তিল করে অল্প অল্প কষ্ট দিয়ে স্যামিকে মারতে চাইছিল। আর এই ঘটনাটা দেখার জন্য বাকি সমস্ত ভ্যাম্পায়াররা ওখানে চলে এসেছিল। এখন রিমিক নিজের বড় বড় নখ দিয়ে স্যামির মুখে আঁচড় দিয়ে সেখানে কেটে দেয়। এরপর ও স্যামিকে পুরোপুরি মারার আগেই স্যামি নিজের হাতে থাকা গিটার দিয়ে রিমিকের মাথায় বিশাল জোরে একটা আঘাত করে। ওর ওই গিটারের মধ্যে রূপোর তৈরি একটা অংশ ছিল, যেটা এখন রিমিকের মাথার মধ্যে ঢুকে যায়। আর এখন এই রূপোর কারণে ওর প্রচন্ড যন্ত্রণা করছিল। এখানে দেখা যায় রিমিকের আঘাত লাগার সাথে সাথে বাকি সমস্ত ভ্যাম্পায়াররাও খুবই কষ্ট পাচ্ছিল। আসলে যেহেতু রিমিক একাই এদের সবাইকে ভ্যাম্পায়ার বানিয়েছিল, তাই এখন ওই ছিল এদের প্রত্যেকের বস। আর সেজন্যই এখন ওর শরীরে আঘাত লাগলে বাকিদেরও আঘাত লাগতো। এখন রিমিকের মাথায় রূপো ঢুকে যাওয়ার কারণে এরা সবাই যখন প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছিল, সেই সুযোগে পিছন থেকে স্মোক এসে রিমিকের বুকের মধ্যে একটা কাঠের টুকরো ঢুকিয়ে দেয়, যে কারণে এখন আশেপাশে থাকা বাকি সমস্ত ভ্যাম্পায়াররা প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে শুরু করে।
আর এসব কিছুর সাথে সাথেই ওখানে ভোর হয়ে গিয়ে সূর্য উঠে যায়। আর এখন এই সূর্যের আলো লাগার সাথে সাথেই সমস্ত ভ্যাম্পায়ারদের শরীর আগুনে পুড়তে শুরু করে দেয়। এমনকি শেষ অবধি রিমিক নিজেও এখানে আগুনে পুড়ে মারা যায়। এখন অবশেষে এখানে থাকা সমস্ত ভ্যাম্পায়ার মারা গিয়ে তাদের আত্মা মুক্তি পেয়ে গেছিল। এই ঘটনার পর স্মোক স্যামিকে তার বাড়িতে ফিরে যেতে বলে। আর এখন স্যামিও খুবই আহত অবস্থায় গির্জায় এসে ওর বাবার সঙ্গে দেখা করে। আর ওকে দেখে ওর বাবা গিটার ফেলে দিয়ে গান বাজনা বন্ধ করে ঈশ্বরের নাম জপ করতে বলে। আর এই দৃশ্যটাই আমরা একদম এই গল্পের শুরুতে দেখেছিলাম। অন্যদিকে দেখা যায় স্মোক এখন খুবই মন খারাপ করে হতাশ হয়ে ওদের নাইট ক্লাবের সামনে বসে আছে। ওর মনে পড়ে যায় কিভাবে একদিন আগেই ও, ওর ভাই আর ওর বন্ধুরা মিলে বহু কষ্ট করে এই নাইট ক্লাবটাকে তৈরি করেছিল, কিন্তু এখন এক রাতের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেছে। ও নিজের ভাই, নিজের ভালোবাসার মানুষ, নিজের বন্ধু বান্ধব সবাইকে হারিয়ে ফেলেছে। স্মোক যখন এখানে মন খারাপ করে বসেছিল তখন হগউড তার বেশ কিছু লোকজন নিয়ে পিছনের রাস্তা দিয়ে ওই নাইট ক্লাবে চলে আসে। আসলে হগউডের প্ল্যান ছিল আজ সকালেই ও স্মোক আর ওর ভাইকে মেরে ওদের সমস্ত টাকা পয়সা আর এই জায়গাটা আবার নিজেই হাতিয়ে নেবে। আসলে ও কোনোভাবেই চাইছিল না কোনো কালো চামড়ার মানুষ ওর এই জায়গাটা ব্যবহার করুক। কিন্তু এখন এরা কিছু করে ওঠার আগেই স্মোক দূরের থেকে এদেরকে দেখতে পেয়ে এদের উপরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় হগউড খুবই আহত হয়ে যায় আর ওর বাকি সঙ্গীরাও মারা যায়। আর শেষ অবধি স্মোক বহু কষ্ট করে হগউড আর ওর সমস্ত সঙ্গীদেরকে মেরে ফেলে। কিন্তু এই ঘটনায় ওর শরীরেও গুলি লেগে ও খুবই আহত হয়ে গেছিল। আর একটা সময় আস্তে আস্তে ও নিজেও মারা যায়। মারা যাওয়ার আগে ওর মনে হচ্ছিল ওর স্ত্রী অর্থাৎ অ্যানি আর ওর মারা যাওয়া বাচ্চা মেয়ে যেন ওর জন্য অপেক্ষা করছে। এদিকে দেখা যায় স্যামি এখন ওর বাবার কথা না শুনে ওর ভাঙা গিটারটা নিয়ে কাঁদতে কাঁদতে ওর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে, কারণ গিটার বাজিয়ে গান করতে ওর খুবই ভালো লাগতো আর এটাকে ও কোনোভাবেই ছাড়তে চাইছিল না। এরপর দেখা যায় এই ঘটনার ৬০ বছর কেটে গিয়ে চলে এসেছে ১৯৯২ সাল। দেখা যায় স্যামির এখন প্রচুর বয়স হয়ে গেছে, কিন্তু এখনও নিজের শখ পূরণ করার জন্য ও শিকাগোর একটা নাইট ক্লাবে গান গায়। এইভাবে নিজের মতন করে ও জীবনটা বেশ ভালোই কাটছিল। কিন্তু এক রাতে হঠাৎ করে স্ট্যাক আর মেরি ওর সঙ্গে দেখা করার জন্য চলে আসে, যেটা দেখে স্যামি খুবই ভয় পেয়ে যায়। এখানে স্যামি খুবই বয়স্ক হয়ে গেলেও স্ট্যাক আর মেরির বয়স যেন একটুও বাড়েনি। ওদেরকে আজ থেকে ৬০ বছর আগের মতন সেই একই রকম দেখতে লাগছিল। এখন স্যামি খুবই অবাক হয়ে প্রশ্ন করে, তোমরা দুজন এখনো বেঁচে আছো কিভাবে? স্ট্যাক বলে, আমার ভাই মানে স্মোক আমাকে খুবই ভালোবাসতো, আর সেই রাতে ও নিজের হাতে করে আমাকে আর মারতে পারেনি। ও শুধু আমাকে দিয়ে প্রমিস করিয়েছিল আমি যেন তোমার কোনো রকম ক্ষতি না করি আর সবসময় যেন তোমার থেকে অনেক দূরে থাকি। আর যেহেতু আমি আমার ভাইকে কথা দিয়েছিলাম তাই এত বছরের মধ্যে আমি কখনোই তোমার ধারে কাছেও আসিনি। কিন্তু এখন যেহেতু তোমার অনেক বয়স হয়ে গেছে তাই তুমি হয়তো আর কিছু দিন বা কিছু মাসের মধ্যেই মারা যাবে, কিন্তু তুমি চাইলে আমি তোমাকে ভ্যাম্পায়ার করে দিয়ে তোমাকে অমর করে তুলতে পারি। তখন স্যামি বলে, না, আমার জীবনে আমি সবকিছুই পেয়েছি, এখন আমি আমার মৃত্যুটাকেও ভালো করে উপভোগ করতে চাই। যেটা শুনে স্ট্যাক বলে, ঠিক আছে, তুমি যেমনটা চাও তেমনটাই হবে, তবে এখান থেকে যাওয়ার আগে আমি একবার তোমার গান শুনতে চাই। এখন স্যামি নিজের গিটার নিয়ে ওদেরকে গান শোনাতে শুরু করে। কিছুক্ষণ পর স্ট্যাক আর মেরি যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন স্যামি ওদেরকে বলে, তোমরা কি জানো যে রাতে ওই ভয়াবহ দুর্ঘটনাটা ঘটে সেই রাতের কথা আমি আজ অবধি ভুলতে পারিনি। তবে ওই ভয়াবহ রাত আসার আগে আমি তোমাদের সাথে যে সময়টা কাটিয়েছি সেটাই হলো এখনো অবধি আমার জীবনের সবচেয়ে ভালো দিন। স্ট্যাক বলে, তুমি একদমই ঠিক বলেছ, সেই দিনই আমি শেষবারের মতন আমার ভাইকে দেখেছিলাম, শেষবারের মতন সূর্যের আলোতে বাইরে বেরিয়েছিলাম আর শেষবারের মতন আসল স্বাধীনতা উপভোগ করেছিলাম। সেই দিনটাকে আমি সত্যিই খুব মিস করি। আর এই কথা বলেই স্ট্যাক আর মেরি ওখান থেকে চলে যায় আর স্যামিও এখন খুবই বিস্ময়ের সাথে সেই পুরানো দিনটার কথা মনে করতে শুরু করে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।